আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আজ আমার কলিগ, সেই দীর্ঘ 17 ইয়ার্সের এক্সপেরিয়েন্সড, 17 বছরের এক্সপেরিয়েন্সড আপনার ব্যারিস্টার, স্পেশালিস্ট ব্যারিস্টার ফয়সাল সাইফি। আমরা জানি কেউকে যদি অ্যারেস্ট করা হয়, কেউকে যদি গ্রেপ্তার করা হয়, পুলিশ যদি ঘর থেকে, অফিস থেকে, কাজের জায়গা থেকে বা রাস্তার থেকে যদি ধরে নিয়ে যায় স্টেশনের মধ্যে, এটা খুবই বিভ্রান্তিজনক হয়ে দাঁড়ায় তাদের জন্য এবং খুবই ভীতিজনক হয়ে দাঁড়ায় তাদের জন্য। খুব ভয় পেয়ে যায় তারা, খুব কি না কিসের মধ্যে পড়লাম, পুলিশে আমাকে অ্যারেস্ট করলো, এখন কিসের উপরে প্রশ্ন করবে, কিসের উপরে তাকে জিজ্ঞাসাবাদ করবে, তদন্ত কিসের উপর হচ্ছে, তখনও তো তার কিছু জানা নাই, সেটা স্টেশনে যাওয়ার পরে সে জানবে। সুতরাং স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার্স উইল আনসার ইউর কোয়েশ্চেনস and will put your mind at ease. সুতরাং আপনি যদি সাথে সাথে পুলিশকে বলেন যে আমি তোমাদের সাথে কথা বলবো না, আমাকে লয়ার দাও, কারণ আমার কাছে ভয় লাগছে, আমার কাছে এই সমস্যা, আমি খুব ভীত সন্ত্রস্ত, আমি জানি না কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, আমার জন্য একজন লয়ার অ্যারেঞ্জ করো তাড়াতাড়ি। সেটা আপনি যদি বলেন আপনার পুলিশকে যে আমি আমাদের কমিউনিটির একজন বেঙ্গালি স্পিকিং যে লয়ার আছে, যারা দীর্ঘ সেই 20-25 বছর ধরে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছে, যে আমাদের অফিস কিন্তু সিটির মধ্যে 20 বছর ধরে সেই একই জায়গায়, আমরা একই অফিসে, আমরা সিটির ভিতরে এসে প্র্যাকটিস করে আসছি সেই ক্রিমিনাল লয়ের উপরে। এটা কিন্তু প্রত্যেকটা পুলিশ স্টেশন, প্রত্যেকটা ম্যাজিস্ট্রেটস কোর্ট, প্রত্যেকটা ক্রাউন কোর্ট কিন্তু জানে আমরা ক্রিমিনাল ডিফেন্সের মেম্বার। আপনাকে দেখতে হবে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে ওই ধরনের লয়ারকে আপনাকে ডাকতে হবে। আপনাকে দেখতে হবে যারা ল সোসাইটির অ্যাক্রেডিটেড সলিসিটার কারা, ক্রিমিনাল লিটিগেশনের জন্য ক্রিমিনাল লয়ার আপনারা অ্যাক্রেডিটেশন আছে কিনা তাদের। আপনি অন্য লয়ার নিলে, কনভেন্সিং লয়ারকে যদি আপনি পুট করে ফোন করেন, বা ফ্যামিলি লয়ার, ইমিগ্রেশন লয়ার বা ডিভোর্স লয়ারকে যদি ফোন করেন, তাহলে তো এরা তো সিভিল কেস করে। ক্রিমিনাল কেসটা হইলো কমপ্লিটলি ডিফারেন্ট। যারা স্পেশালিস্ট ওই খাতের মধ্যে যারা কাজ করে, একটা কথা আছে যে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নাথিং। যদি আপনি একটা ফ্রড কেসের মধ্যে পড়েন, মার্ডার কেসের মধ্যে পড়েন, আপনি ওই জেনারেল প্র্যাকটিশনার নিলে হবে না, আপনাকে স্পেশালিস্টের কাছে যেতে হবে, জিপির কাছে গেলে হবে না, আপনাকে যেতে হবে সেই হার্ট কনসালটেন্টের কাছে, আপনাকে যেতে হবে স্ট্রোক কনসালটেন্টের কাছে। জিপি এগুলোর জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে পারবে না। সুতরাং আপনাকে দেখতে হবে রেপের এলিগেশন এসেছে, মার্ডারের এলিগেশন এসেছে, সিরিয়াস ফ্রড, মানি লন্ডারিং এলিগেশন এসেছে, আপনাকে সেই অভিজ্ঞ দক্ষ সলিসিটারকে এনগেজ করতে হবে এবং প্রথমে যেটা দেখবেন ওই সলিসিটার ক্রিমিনাল ডিফেন্স সার্ভিসের মেম্বার কিনা, ওই সলিসিটারকে ল সোসাইটির ক্রিমিনাল লিটিগেশন অ্যাক্রেডিটেশনের লগো আছে কিনা। যারা অ্যাপ্রুভড ল সোসাইটির তাদের একটা লগো থাকবে, ক্রিমিনাল লিটিগেশন আপনার ল সোসাইটি অ্যাক্রেডিটেড, তারা তখন আপনি বুঝতে পারবেন যে এদের কাছে আমি গেলে এরা ক্রিমিনাল লয়ার। ওর পরে আপনি দেখবেন কে ভালো, কে খারাপ, কার এক্সপেরিয়েন্স কতটুকু আছে, কার এক্সপেরিয়েন্স কম আছে, সেটা তখন আপনাকে দেখতে হবে। যত বেশি সিরিয়াস কেস হবে আপনাকে সেই তত বেশি চেষ্টা করতে হবে একজন অভিজ্ঞ লয়ার খুঁজে বের করার জন্য। তখন লয়ার গিয়ে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে, ঠিক আছে আপনার এইটা প্রসিজিয়ার হবে, পুলিশের মধ্যে এইটা ফলো করবে পুলিশ, এইভাবে আপনাকে সবগুলা প্রসিজিয়ার ফলো করতে হবে পুলিশ ইন্টারভিউর সময়, যেখানে টেপ রেকর্ডেড আন্ডার কৌশন ইন্টারভিউ হবে। It is best to have quality legal advice right from the beginning. এটা কিন্তু খুবই দরকার এবং এটা খুবই আপনার যেটা বাস্তবসম্মত। যদি সিরিয়াস কেসের মধ্যে হন তাহলে এটা বাস্তবিকই আপনাকে দেখতে হবে আপনার কেসের একজন কোয়ালিটি, একটা গুণগত লিগ্যাল অ্যাডভাইস আপনাকে নিতে হবে। সুতরাং প্রথম থেকে যদি নেন, কোনো ব্যয়বহুল, কোনো খরচবহুল একটা ভুল আপনার হবে না। আপনি যদি বলেন যে একটা মার্ডার কেস, রেপ কেসের মধ্যে, ফ্রড কেসের মধ্যে বলেছেন আমি পুলিশে দিয়ে দিব, আমি ফ্রড করি না, বলে দেবো, সাথে সাথে লয়ারের দরকার হবে না, এইটা মনে হয় ভালো অ্যাপ্রোচ হবে না, যেটা আমি বলবো। সুতরাং আপনাকে এক্সপেরিয়েন্স, গুণগত
মানে সবকিছু তো লয়ার তো আছেই, আপনি গুণসম্পন্ন এক্সপেরিয়েন্সড কোয়ালিটি লিগ্যাল অ্যাডভাইস আপনাকে নিতে হবে, যে আপনাকে ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড অ্যাডভাইস দিবে শুরু থেকে, একদম আপনাকে বলে দিবে কিভাবে আপনাকে প্রসিড করতে হবে, প্রসিজারগুলো আপনাকে ক্লিয়ার করে দিবে। সুতরাং আপনার মাথার মধ্যে সব পরিষ্কার থাকবে আপনি কিভাবে পুলিশের প্রশ্নগুলোর হ্যান্ডেল করবেন সেটা। আর যারা আমাদের মতো এক্সপেরিয়েন্স লয়াররা আছি, আমরা যদি পুলিশ স্টেশনে যাই, আমি সাধারণত ইন্টারাপ্ট করি যে ইন্টারভিউর সময়, যে এটা একটা আউট অফ দ্য রেঞ্জে প্রশ্ন করা হচ্ছে, এটা একটা ইরিলিভেন্ট প্রশ্ন করা হচ্ছে, এটা উইদিন দ্য প্রসিজারের মধ্যে। যারা এক্সপেরিয়েন্স তারা বুঝতে পারবে পুলিশের কতটুক মানে যেতে পারবে। তারা যদি বেশি অপ্রেসিভ কোয়েশ্চেন করে, তখন আমরা এগুলো ইন্টারফিয়ার করব, যে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। আমরা তখন বলবো যে আমাকে আবার 5 মিনিট সময় দাও। খুব সিনসিয়ারলি পুলিশ স্টেশনে কাজ করতে হবে, তখন পুলিশ এটা শুনতে হবে এবং আমরা ইন্টারাপ্ট করবো, আমার আর একটা প্রাইভেট মিটিং এর দরকার আছে ক্লায়েন্টের সাথে। এইগুলো করতে হবে, কারণ এখানে আপনার জীবন, আপনার জীবিকা, আপনার পেশা এই কেসের সাথে জড়িত। Faisal, I would say one more sentence from the detective superintendent, and he said it took a complex and painstaking investigation over several years to blow away all the smoke screens and ensure he faced justice. So that is quite a likely scenario, particularly when one looks at the level of the fraud. That was about £115 million. Now that will obviously not be something that can be easily traced. The money might be in several different countries and jurisdictions. That will require the diplomatic cooperation with those other countries, application to the other countries, applications for disclosure from banks of the other countries. That all takes time. It's complicated and it's very expensive to do. So there will also have been many other parties involved. So there will have been other defendants, there will be many victims, and there will be other companies and people involved in having transferred the money. That will also add to the complexity and the time of investigating a scam such as this. And finally, the detectives' reference to smoke screens is also interesting, because in a Ponzi scheme, a smoke screen is really at the heart of it. It's at the center of what a defendant in such a case does. He puts up the smoke screen of a real and genuine business, whilst in fact there's nothing of the kind. And it's that smoke screen that has to be taken down and explored. So the various companies need to be looked at to see whether any of them are genuine. Bank accounts need to be checked. Investments need to be reviewed, and all of that is complex and takes a long time. And that may well explain why this investigation took several years to conduct. পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট বলেছে এটা একটা খুবই জটিল ছিল, এটা একটা খুব কষ্টবহুল এবং খুব পেইনফুল তদন্ত ছিল। এই রিমুভ করার জন্য, এই লার্জ স্কেল এই ফ্রডের টাকে রিমুভ করার জন্য, এবং এই যে এটা একটা বিরাট অ্যাক্টিভিটি, এবং তাদেরকে যে বিচারের আওতায় নিয়ে আসা, এটা তাদের জন্য অনেক কষ্টবহুল এবং তাদের জন্য অনেক জটিল কাজ ছিল। এটা পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট বলছে।
এবং আর দুইজনকে তার সহযোগী যে দুইজন ছিল তাদেরকে কিন্তু একটু কম সাজা দিয়েছে, কারণ তাদের রোলটা কম ছিল। অ্যান্ড যে প্রধান আসামি যে ছিল এবং সে আপনার সাউথ ওয়েস্ট লন্ডনের ওয়ান্ডসওয়ার্থের, এবং সে তো প্রলোভিত করেছিল, তারা বলছে কি 800 মানুষকে, 800 মানুষকে তারা ইনভেস্ট করার জন্য সে তাদেরকে মানে প্রলোভন দেখিয়েছিল। এবং তারা বলছে কি যে তোমরা তোমাদের এই যে এন্টারপ্রাইজের থেকে তোমরা যে ইনভেস্ট করেছো, সেখানে সেই শর্ট টার্ম অথবা লং টার্ম যেটা তোমরা ইনভেস্ট করেছো, এখান থেকে অনেক হাই প্রফিট এসেছে, কারণ ওইটা আমরা ইনভেস্ট করেছি যারা আমদানিকারক রপ্তানিকারক তাদের ব্যবসার মধ্যে। সো তারা বলছে এটা তোমাদের একটা লাভ দেওয়া হচ্ছে। So Faisal, the pair, I think it is the two other persons, they were sentenced at the Southern Crown Court, yeah, and they were sentenced for the unauthorized regulated activity in a scheme masterminded by the main fraudster. So what did it mean by the unauthorized regulated activity? Well, under the Financial Services and Markets Act of 2000, most investment activity is regarded as regulated, and to undertake regulated activity, an individual needs to be a regulated person. That is the fundamental requirement. And so it appears here that the individuals were unauthorized by the Financial Conduct Authority and therefore in breach of a clear prohibition in the law that they should not undertake such investment activity. The main purpose of that regulation, as you can well imagine, is to protect the public and innocents from being duped by unregulated, unauthorized, and often disreputable individuals. Here, the jurors also cleared them of one count each of fraud, but the fact that they had committed regulated activity whilst being unregulated themselves is itself a separate offence. It's not necessarily a fraud, but it's a separate statutory offence. One thing people can do to avoid the risk of that is that if they meet an individual who professes to be a investment guru, they can at least look him up on the Financial Conduct Authority's register to check his credentials and ensure that he is authorized by them. That if he is so authorized and money is lost, there are protections afforded by the Financial Conduct Authority to those victims as well. দর্শক, এখানে একজন ক্রিকেটার এবং একজন অ্যাক্টর এই ফ্রডের ভিকটিম হয়েছিল, এবং এই ফ্রডের মধ্যে তারা অনেক পয়সা হারিয়েছিল। Of a total loss to victims estimated at more than 115 million, যে তারা এস্টিমেট করেছে যে যারা ভিকটিম, যারা প্রতারণার শিকার হয়েছিল, তারা এই লসটা তাদের জন্য ছিল 115 মিলিয়ন পাউন্ডের মতো। So large amount of money. It is thought less than 2 million could be returned to investors, এবং তারা যেটা বলেছে যে 2 মিলিয়নেরও কম ওই লোকদেরকে ফেরত দেওয়া তাদের পক্ষে সম্ভব
হবে। প্রসিকিউটর মানে পুলিশের যে লয়ার, পুলিশের যে আমরা মনে করেন ডিফেন্স লয়ার ক্রিমিনাল সিস্টেমের মধ্যে যেটা একটা যাদেরকে অ্যারেস্ট করা হয় তাদের জন্য সলিসিটার, এবং যাদেরকে আপনার অ্যারেস্ট করে তাদের জন্য হলো পুলিশ, এবং পুলিশের যে লিগ্যাল টিম তাদেরকে প্রসিকিউটিং অথরিটি বলা হয়, তাদেরকে প্রসিকিউটর বলা হয়, তাদেরকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বলা হয়। এবং ওই যে প্রসিকিউটর বলছিল কি সে একজন ফাদার অফ ওয়ান, সে একটা মানে চাইল্ডের ফাদার, ওয়াজ বিলিভড টু বি দ্য ইউকেস মোস্ট সাকসেসফুল পঞ্জায় ফ্রডস্টার, যে সবচেয়ে একজন সফল প্রতারক এই ইউকের মধ্যে সে ছিল। এটা পুলিশের ডিটেকটিভ সার্জেন্ট বলেছে। Would you like to say anything on this comment? They believed to be the he believed to be the most successful Ponjai fraudster? Well, it's an accolade of some dubious character to be told by a detective after your conviction that one is the most successful Ponzi fraudster, but that was one given to the defendant in this case. It no doubt reflects both the gravity of what he had done by having defrauded so many people, but also the extent of his fraud, in that so much money had gone missing. The police, as we've heard, had travelled to foreign countries, explored where this money might have gone, but were unable to find it. He had persuaded nearly 800 people to invest with him. He was said to have claimed their enterprises made short-term, high-profit loans to importers and exporters, but the funds were just simply wasted on his own lavish lifestyle, including luxury homes, supercars, and flights in private jets. Yeah. It's a really quite an astonishing tale. Yeah. I think we are finished today. We are running out of time. দর্শক, আজ আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আপনারা দেখতে পারবেন এনটিভি ইউরোপের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পারবেন। তাছাড়া সলিসিটর শাফিউল আজম অথবা আজাম এন্ড কো সলিসিটার্স এই নামে গুগলের মধ্যে আমাদের নাম বসাইয়ে দিলে এই শাফিউল আজম সলিসিটর অথবা আজাম এন্ড কো সলিসিটার্স আপনারা এই প্রোগ্রামের লিংক পাবেন, আপনারা অনলাইনে দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো, এবং সকলকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান আজাম এন্ড কো সলিসিটার্স এর পক্ষ থেকে।